আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আবারও যুক্তরাষ্ট্রের ভেটোতে যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল। দুই দিক থেকে অগ্রসর হয়ে গাজায় ইসরায়েলি সেনাদের হামলা চলছেই। সাইবার স্পেসে জুয়ার শাস্তি 2 বছরের কারাদণ্ড ও 1 কোটি টাকা অর্থদণ্ডের বিধান। প্রত্যক্ষ বা পরোক্ষ প্রচারও দণ্ডনীয় অপরাধ বলে অধ্যাদেশ জারি। প্রাপ্ত নম্বরের সঙ্গে ভগ্নাংশ যোগ না করায় অকৃতকার্য ঘোষণা। জিল হোসেনের 72 বছরের জীবনে 47 বছর কাটল আইনি লড়াইয়ে। সংস্কৃতির মাধ্যমে প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। সুরবিহারের শরৎ উৎসবে নতুন প্রজন্মকে সক্রিয় হওয়ার আহ্বান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। তরুণদের পরিবেশ সচেতন করার প্রত্যাশা। এবং এশিয়া কাপ ক্রিকেটের সুপার 4-এ বাংলাদেশ শনিবার শ্রীলঙ্কার সাথে টাইগারদের প্রথম ম্যাচ। এছাড়াও নিটল ডাটা বিশেষ সংবাদে যা থাকছে: যুক্তরাজ্যের লন্ডনে পরিবেশ বান্ধব ফ্যাশন প্রদর্শনী ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। আবারও যুক্তরাষ্ট্রের ভেটোতে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ষষ্ঠবারের মতো গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল দেশটি। ইসরায়েলের সেনারা দুই দিক থেকে অগ্রসর হয়ে গাজা নগরীর কেন্দ্রের দিকে হামলা চালাচ্ছে। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 20 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। নিশাত তামান্না মুমুর রিপোর্ট। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৃহস্পতিবারের বৈঠকে উত্থাপন করা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 15 সদস্যের নিরাপত্তা পরিষদের নির্বাচিত 10 সদস্য দেশ এই খসড়া প্রস্তাব তুলেছিল। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। বাকি 14 সদস্য দেশ খসড়া প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। সর্বশেষ প্রস্তাবটির খসড়ায় গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। সেই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ত্রাণ সরবরাহ করতে দেওয়ার কথাও বলা ছিল। এর বিপরীতে খসড়া প্রস্তাবটিতে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলিদের অবিলম্বে মুক্তির শর্ত দেওয়া ছিল। যুদ্ধবিধ্বস্ত গাজায় বৃহস্পতিবার একদিনেই 40 জন নিহত হয়েছে। এছাড়া আশিফা হাসপাতালের বাইরে অন্তত 15 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরেকটি হামলায় আল আহলির কাছে একাধিক নিহতের খবর পাওয়া গেছে। নিশাত তামান্না মুমু, চ্যানেল আই। সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণার শাস্তি হিসেবে 2 বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা বা উভয় দণ্ড। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 20 ধারা অনুযায়ী এই শাস্তির বিধান রয়েছে। অধ্যাদেশ অনুযায়ী যদি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা সংস্থা সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা ডিভাইস তৈরি করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন, তাহলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অকৃতকার্য ঘোষণা করার পর শিক্ষার্থী দেখতে পেলেন প্রাপ্ত নম্বরের সঙ্গে ভগ্নাংশ যোগ না করায় সাফল্য পাননি তিনি। প্রতিকার চাইতে গেলে তাকে পরের বছরের পরীক্ষা থেকে বহিষ্কার করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর শুরু হয় আইনি লড়াই। 72 বছর বয়সে মারা যাওয়া ওই ব্যক্তির জীবনের 47 বছরই কেটেছে আইনি লড়াইয়ে। এখন সেই লড়াইয়ে নেমেছে তার পরিবার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জিল হোসেন জীবনের শেষ দিনও লড়াই করেছেন অধিকার বুঝে পাওয়ার জন্য।
অর্থ কিংবা চাকরির প্রলোভন কোনো কিছুই হার মানাতে পারেনি তাঁকে। 1967-68 শিক্ষাবর্ষে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকের পরীক্ষার্থী ছিলেন জিল। পরীক্ষা হয় 1973 সালে। কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার ফলাফলে তাকে অকৃতকার্য ঘোষণা করে। এ নিয়ে একাডেমিক কাউন্সিলে আবেদন করলে কাজ হয়নি। 1975 সালে জিল আবার পরীক্ষায় অংশ নেন, কিন্তু বহিষ্কার করা হয় তাকে। ওই বছরের 22 এপ্রিল ময়মনসিংহের প্রথম মুনসেফ আদালতে মামলা করেন তিনি। মামলায় বলা হয় 1973 সালে পরীক্ষায় তাকে যে নম্বর দেয়া হয়েছে সেখানে ভগ্নাংশ নম্বর যোগ করা হয়নি। শুরু হয় আইনের লড়াই। 1976 সালে আদালতের রায়ে জিল হোসেনের বহিষ্কারাদেশও বেআইনি ঘোষণা করা হয়। 1978-এ প্রথম মুনসেফ আদালত ভগ্নাংশ নম্বর যোগ করে 30 দিনের মধ্যে জিলের পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দেন। এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপিল নামঞ্জুর করেন জেলা জজ আদালত। 1983 সালে হাইকোর্ট বিচারিক আদালতের সিদ্ধান্ত বহাল রাখেন। জিল হোসেনকে যখন পরীক্ষায় অকৃতকার্য ঘোষণা করা হয় তখন তার বয়স 23 বছর। আদালতের রায়ে 47 বছর বয়সে 1997 সালে জিলকে পাশ নম্বর দিয়ে নম্বরপত্রের সনদ দেয়া হয়। এ পর্যায়ে ক্ষতিপূরণের মামলা করেন জিল হোসেন। আদালত তাকে 2 কোটি টাকা দেওয়ার নির্দেশ দেন। আবার বিশ্ববিদ্যালয়ের আপিল, রায়, আইনি লড়াই। এর মধ্যেই 2022 সালের 21 ফেব্রুয়ারি মারা যান জিল হোসেন। এখন মামলা লড়ছেন তার ছেলে নূর মোহাম্মদ। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার বাবা ময়মনসিংহ কোর্টে মামলা করতে গেছে। সকালে মানে ঘুম থেকে উঠে নামাজ পড়ে চলে গেছে, 7টায় বাস ধরে চলে গেছে, আবার বিকেলে চলে আসছে। আমি ছোটবেলায় তখন দেখতাম আব্বা যেন আমার বাবা যেহেতু সেই জন্য আমরাও এর শেষ দেখে ছাড়বো, দেখি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কি করতে পারে শেষ পর্যন্ত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া দুর্ভাগ্যজনক একটি বিষয় নিয়ে লড়াই করতে হচ্ছে বিশ্ববিদ্যালয়কে। তখনকার প্রশাসন ওইটা নিজেদের ভুল বলে স্বীকার করে নাই। এখন ধরেন সম্পূর্ণ আগের প্রশাসন তার প্রতি সহানুভূতিশীল ছিল না। ধরেন যে 80 সালের মধ্যেও যদি তখন উনি যখন জীবিত ছিলেন, ইয়াং ছিলেন, যারা ভাইস চ্যান্সেলর ছিলেন, তারা ইচ্ছা করলে এটা বাইপাস করে আদালতের বাইরে একটা সামাজিক নিষ্পত্তি করতে পারতেন। এখন যেহেতু মারা গেছে, এখন তার ছেলে মেয়েরা সংক্ষুব্ধ। জিল হোসেনের ছেলে নূর মোহাম্মদ বলেছেন, মামলার দীর্ঘ এই প্রক্রিয়ায় আইনজীবীরা তাদের কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করেননি। অন্ধকারে চলে যাওয়া মামলাটি আবারও জীবিত করেছে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। তিনি বলছেন, তার বাবা উচ্চ আদালতের রায় দেখে যেতে পারেননি। এটি তাদের পরিবারের সবচেয়ে বড় আক্ষেপ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। সে সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও কৃষি এবং রোহিঙ্গা বিষয়ক মানবিক সংকটসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতকে জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাষ্ট্রদূত বোমেল বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ দল এ সপ্তাহে বাংলাদেশে আসছে এবং নেদারল্যান্ডস এ মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো বিপ্লব তখনই সফল হবে যখন সংগঠন শক্তিশালী ও সুসংগঠিত হবে। বিকেলে বাংলা একাডেমি মিলনায়তনে বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দীন ওমরের স্মরণসভায় তিনি বলেন, যারা সমাজ বদলাতে চান এবং সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদের অবশ্যই সংগঠনকে আরও মজবুত করতে হবে। প্রয়াত বদরুদ্দীন ওমরের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তার আদর্শ ও সংগ্রামের সঙ্গে কোনো আপোষ করেননি। বিপ্লব তখনই সফল হয় যখন সংগঠন থাকে। আজকে এই যে একটা হতাশা এসছে, এই হতাশার মূল কারণটা হচ্ছে যে সংগঠনের অভাব। আমার মনে হয় আজকের যারা বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, যারা সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সেই সংগঠনকে
শক্তিশালী করতে হবে, আরও মজবুত করতে হবে এবং একেবারে এই বদরুদ্দীন উমর সাহেবের ভাষায় মানুষের কাছে চলে যেতে হবে। ঐকমত্য কমিশনের একমত হওয়া বিষয়গুলো বিশেষ সাংবিধানিক আদেশ ও গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতির প্রবর্তন সহ 5 দফা দাবি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ দাবি করেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জাতীয় সংসদে সংস্কারের বৈধতার জন্য পাঠানো হলে বিগত ফ্যাসিস্ট সরকারের মতো তা ছুঁড়ে ফেলা হবে। জামাত সব আর 5 দল 7 দল সব এখন কর্মসূচি দিচ্ছে, এরা নির্বাচন চায় না, এরা নির্বাচন পিছাচ্ছে না। আমি সাংবাদিক বন্ধুদের বললাম, আমরা নির্বাচন চাই এবং ফেব্রুয়ারিতেই আমরা চাই, কিন্তু আমাদের এই সংস্কার, এই জুলাই সনদের আইনি ভিত্তি, এই বিচার, এই লেভেল প্লেইং ফিল্ড এবং ফ্যাসিবাদের দোসরদের কার্যক্রমকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা এই ফেব্রুয়ারি নির্বাচন। সভ্যতার টেকসই অগ্রযাত্রা নিশ্চিত করতে সঙ্গীতসহ সংস্কৃতি চর্চায় প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউটের 21 বছর পূর্তিতে শরৎ উৎসবে যোগ দিয়ে প্রকৃতি ও সংস্কৃতিকে একসঙ্গে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান বিশিষ্টজনেরা। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে। আবহমান বাংলার সুর, সঙ্গীত আর সাহিত্যের অন্যতম প্রধান উপজীব্য প্রকৃতি। প্রকৃতিতে যখন শরৎ বন্দনা, সুরবিহারের তখন 21 বছর পূর্তি। আয়োজন জুড়ে তাই রবীন্দ্র, নজরুল, দ্বিজেন্দ্রলাল ও অতুল প্রসাদের সুর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। বাংলা একাডেমির ভাষা শহীদ মুক্তমঞ্চে এই আয়োজন সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধনে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে বলে আশা আয়োজকদের। এই আয়োজনের উদ্দেশ্য মূলত শিশুদের, আমাদের এই প্রজন্মকে, আমাদের ছেলে মেয়েদেরকে প্রকৃতির সাথে বেঁধে রাখার প্রয়াস। সবসময় রবীন্দ্রনাথের গান কেন এত প্রাসঙ্গিক, কেন এতগুলো বছর পরেও তার গান আমাদের এখনো ভালো লাগে, আমাদের টানে, তার মূল কারণ কিন্তু প্রকৃতি। শরতের যে আমরা প্রতিচ্ছবি এই আয়োজনের মাধ্যমে দেখতে পাচ্ছি, তো আমরা প্রকৃতিকে ভালোবাসবো, প্রকৃতি এবং আমাদের যে সংস্কৃতি সেটাকে এগিয়ে নিব। দখল দূষণে বিপন্ন ঋতুচক্র পুনরুজ্জীবিত করতে ধারাবাহিক ঐক্যবদ্ধ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশিষ্টজনরা। প্রকৃতিকে আমরা স্মরণ করছি কিন্তু এই শরতের মধ্য দিয়ে 6 ঋতুর যে মাধুর্য ছিল সেটা কিন্তু এখন আর দেখা যায় না। এমন অবস্থা হয়েছে, আমাদের এই জলবায়ু পরিবর্তনের কারণে হারিয়ে যাচ্ছে। শরৎ কিন্তু আমাদের জীবনে একটা স্নিগ্ধ পরশ বইয়ে দেয়। আমাদের এই যে নতুন প্রজন্ম, তারা কিন্তু সত্যি বুঝবে যে আসলে আমাদের ঋতুর যে মাধুর্য, ঋতুর যে সৌন্দর্য, সেটা কিন্তু তাদের বোঝাতে হলে কিন্তু প্রকৃতির মাঝে আনতে হবে। তো যাই হোক, 21 বছর হয়ে গেল সুরবিহারে, সেটাও একটা বিরাট ব্যাপার। সামনের দিনগুলো আরও ভালোভাবে এগিয়ে যাবে সুরবিহার, এই আশা করছি। এই প্রভাতে আহিত ভৈরব আর তার সাথে সবুজের সমারোহ, ঘন সবুজের সমারোহ, সত্যি এই সুরবিহার নামের সার্থকতা বোঝাচ্ছে। জীবনের মধ্যে সঙ্গীত, সঙ্গীতের মধ্যে জীবন, এবং জীবন সঙ্গীতের মধ্যে প্রকৃতি, প্রকৃতির মধ্যে জীবন সঙ্গীত, সমস্ত একসাথে প্রকাশ পায়। রোজকার ব্যস্ত নাগরিক কর্মকাণ্ডের নাগপাশ কাটিয়ে সবুজের আবেশে আবৃত্তি, গান ও নৃত্যময় দিন বার্তা দেয় প্রকৃতি সংরক্ষণেই সমৃদ্ধ হবে নিজস্ব সংস্কৃতি। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা।
জলবায়ুর বিরূপ অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিত করতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারের জড়িতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ প্রতিবেশের উন্নয়নের অভিযাত্রা সহায়ক মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। আগামীর নিরাপদ আবাস বিনির্মাণের পাশাপাশি তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করতে বৃক্ষায়ন সহায়ক হবে বলছেন বিশিষ্টজনরা। সংবাদদাতার তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পাহাড়, বন আর হাওরের মিতালিতে চোখ জুড়ানো সৌন্দর্যের জেলা মৌলভীবাজার। তবে অপরিকল্পিত নগরায়ন আর বৃক্ষ নিধন সহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে হুমকিতে জেলার পরিবেশগত ঐতিহ্য। সবুজ রক্ষার বার্তায় বাংলালিংকের সাথে নিয়ে মৌলভীবাজারের জুড়িতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। মৌলভীবাজারের জুড়ি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। আমরা একটি গবেষণায় দেখেছি, হাসপাতালের পাশে অথবা ক্লিনিকের পাশে যদি প্রচুর গাছ থাকে, সবুজ থাকে, তাহলে যেই রোগী অস্ত্রোপচার হয়েছে সেই রোগী যদি জানালা দিয়ে সবুজকে যদি সে দেখে, তাহলে তার মনে যে প্রশান্তি হয়, সেই প্রশান্তির কারণে প্রায় 8.5% তার দ্রুততার সাথে তার রিকভারি হয়, সে ভালো হয়। এই যে দ্রুত সুস্থ হওয়ার ব্যাপারটা, গাছ সে কাজটিও করছে আমাদের জীবনে। আসুন আমরা হাতে হাত মিলিয়ে বাংলাদেশ থেকে সবুজে ছেয়ে ফেলি। ঐতিহ্যবাহী শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সবুজ উৎসবে ধরিত্রী রক্ষার প্রত্যয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফলমূল দেয়, ফুল দেয়। আমরা বেশি বেশি করে গাছ লাগাবো। সবাই এগিয়ে আসেন, গাছ লাগাবো এবং দেশ বাঁচাবো। আমাদের পরিবেশ রক্ষার জন্য আমাদের বেশি বেশি করে গাছ রোপণ করা দরকার। আমরা যদি নিজ উদ্যোগে গাছ রোপণ করি, পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। প্রকৃতি জীবন আর বাংলালিংকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ছাত্র ছাত্রী সবার হাতে গাছ দিতে পারছি। পরিবেশ রক্ষায় সবুজায়ন অভিযাত্রাকে মাইল ফলক হিসেবে দেখছেন সুধীজনরা। ছাত্রছাত্রীর মধ্যে যে বৃক্ষরোপণ বা গাছ বিতরণ করেছেন, আসলে আমার সকল ছাত্রছাত্রী অত্যন্ত খুশি এবং আনন্দিত। এরকম উদ্যোগটা আমি আশা করব আপনারা পরিবেশ অব্যাহত রাখবেন। গাছপালা যত বেশি থাকবে তত বেশি আমাদের সার্বিক যে এনভায়রনমেন্ট ভালো থাকবে, আমাদের দেশের মানুষজন আমরা প্রাকৃতিকভাবে আমরা সুবিধ থাকতে পারবো এবং একই সাথে আমরা আরও বেশি ভালো করে আমরা সুস্থ থাকতে পারি। এটার অংশ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচিকে আমরা সাধুবাদ জানাই। পরিবেশগত সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের পাশাপাশি সচেতনতা ও পরিবেশ বান্ধব উন্নয়নের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে এশিয়া কাপ টি-20 ক্রিকেট। এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে খেলবে ভারত। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। 2 ম্যাচের 2টিতে জিতে সবার আগে সুপার 4 নিশ্চিত করেছে ভারত। 4 পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে আছে সূর্যকুমার যাদবের দল। ওমানের সাথে জিতলেই গ্রুপ থেকে সেরা সুপারে যাবে ভারত। এই গ্রুপ থেকে ভারত পাকিস্তানের 2 দলের সুপার 4 নিশ্চিত হয়ে গেছে। আসরে এখন পর্যন্ত জয় শূন্য। ওমান প্রথম জয়ের খোঁজে শক্তিশালী ভারতের বিপক্ষে নামবে। শ্রীলঙ্কা আফগানিস্তানের এশিয়া কাপ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে যখন উপমহাদেশের ক্রিকেট ভক্তদের আগ্রহ তুঙ্গে, ঠিক তখন বৃহস্পতিবার রাতে কাছাকাছি সময়ে পিতৃহীন হয়েছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের 2 তারকা ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী ও দুনিত ভেল্লালাগে। টাইগার পেসার এবাদত হোসেন চৌধুরীর বাবা নিজাম উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ক্যান্সারে ভুগে বৃহস্পতিবার সন্ধ্যায় 78 বছর বয়সে সিলেটে মারা যান। রাতে কলম্বোয় হার্ট অ্যাটাকে মারা গেছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিত ভেল্লালাগের বাবা সাবেক ক্রিকেটার 54 বছর বয়সী সুরাঙ্গা ভেল্লালাগে। এ সময় দুনিত আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে এশিয়া কাপের ম্যাচ খেলছিলেন। খেলা শেষ হওয়ার পরপরই লঙ্কান কোচ সৈয়দ জয়সিরিয়া ও অধিনায়ক আসালাঙ্কা দুনিতকে তার বাবার মৃত্যু সংবাদ জানান। এই কঠিন সময়ে তাকে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস ও তাসকিন সহ অন্যরা। বাবার শেষকৃত্যে যোগ দিতে সকালে কলম্বো ফিরেছেন পিতৃহারা দুনিত।
সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট আজ। তেহরানের পক্ষে মতামত না পেলে আগামী সপ্তাহেই নতুন নিষেধাজ্ঞা ইইউ এর হুমকি। বিরতির পর আবারও আমন্ত্রণ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি আজ। ইরান 2015 সালের পারমাণবিক চুক্তি ভঙ্গ করে অনুমোদিত মাত্রার চেয়ে 40 গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে বলে অভিযোগ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির। তাই ইরানের উপর আবারও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে নিরাপত্তা পরিষদে এ ভোটাভুটির আয়োজন। রাশিয়া ও চীন প্রস্তাবের বিরোধিতা করলেও কাঙ্ক্ষিত ভোট পাওয়া ইরানের জন্য কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। ভোটের ফলাফলের উপর ভিত্তি করে আগামী সপ্তাহেই ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। তবে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে আসা ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ঘিরে শেষ মুহূর্তে আলোচনার সুযোগ তৈরি হতে পারে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোনো ষড়যন্ত্র করে বিএনপি নেতাকর্মীরা তা রুখে দেবে। নাটোরের আলাইপুর বিএনপি কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর পৌর পূজা পরিষদের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় আরও ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সরকার ও অন্যরা। ষড়যন্ত্র এবং চক্রান্ত রুখতে আমরা বিএনপির নেতা কর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আপনাদেরকে আমি আশ্বস্ত করছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন আপনাদের পাশে থাকার জন্য নির্দেশ। এবারে নিটল ডাটা বিশেষ সংবাদ। যুক্তরাজ্যের লন্ডনে কিউ গার্ডেনে শুরু হতে চলেছে পরিবেশ বান্ধব ফ্যাশন প্রদর্শনী ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। লন্ডন ফ্যাশন উইকের সঙ্গে মিল রেখে এই উৎসবে তুলে ধরা হচ্ছে টেকসই পোশাক, প্রাকৃতিক রং ও ফাস্ট ফ্যাশনের ক্ষতিকর প্রভাব। ডিজাইনার লটি ডেলমেইনের গ্লোবাল থ্রেডস ইনস্টলেশনে পোশাক তৈরির উপযোগী গাছপালা প্রদর্শিত হবে এ প্রদর্শনীতে। সেই সঙ্গে লন্ডন কলেজ অব ফ্যাশনের সাবেক শিক্ষার্থীরা আনারস, পদ্মকাণ্ড, সাগর শৈবাল সহ নানা উপাদান থেকে পোশাক তৈরি করেছেন। উৎসবের মূল আকর্ষণ শিল্পী নেন্না ওকরের 20 মিটার ঝুলন্ত শিল্পকর্ম। প্রদর্শনীটি চলবে 20 সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় 4 দিনের সাউথ এশিয়ান ট্রেড ফেয়ার চলছে। এখানে একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন ব্র্যান্ডের প্রায় সব ধরনের পণ্য। মেলায় 100টি স্টলের 77টি পাকিস্তানের। ভারত, নেপাল ও ভুটানের কোনো স্টল না থাকলেও সেসব দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ রয়েছে মেলায়। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। এফবিসিসিআই ও সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এসসিসিআই এর আয়োজনে সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার শুরু হয়। এতে রয়েছে পোশাক, জুয়েলারি, চামড়াজাত পণ্য ও গৃহস্থালী সামগ্রী সহ নানা ধরনের পণ্য। বিভিন্ন দেশের যে পার্টিসিপেন্ট আছেন তাদেরকে সুযোগ করে দিচ্ছেন যে তারা যেন আমাদের দেশের মার্কেটটা এক্সপ্লোর করতে পারে, এই অপরচুনিটি পায় এবং তাদের মার্কেট এক্সপ্যানশনে হেল্প করা। মেলায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার স্টল। After a long time, Pakistanis and Bangladeshis going and doing their businesses together. This is very nice and I love it. वैसे भी बांग्लादेश वाले जब हम एयरपोर्ट पे उतरे थे हमें इतना प्यार मिला कि हमें यकीन नहीं हो रहा था, हमें लग रहा था हम अपनी कंट्री में हैं। ছুটির দিনে পরিবার ও স্বজনদের নিয়ে মেলায় এসেছেন অনেকে। কিছু কালেকশন খুবই ভালো, আবার কিছু কালেকশন ওরা টু মাচ আস্কিং টু মাচ প্রাইস। অনেকগুলি প্রোডাক্ট হয়তো আমরা এটা বাংলাদেশে অ্যাভেলেবল না। ঘোরার জন্য আসা আর বিশেষ করে পাকিস্তানি আইটেমগুলো দেখার ইচ্ছা আর কি। পণ্য প্রদর্শনের পাশাপাশি বিজনেস নেটওয়ার্কিং,
B2B সেশন ও বিষয়ভিত্তিক আলোচনা অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ রয়েছে অংশগ্রহণকারীদের। 21শে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত মেলা চলবে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ, এবারে খেলার খবর। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম জানাচ্ছি আরও একবার। আবারও যুক্তরাষ্ট্রের ভেটোতে যুদ্ধবিরতি প্রস্তাব বাতিল, দুই দিক থেকে অগ্রসর হয়ে গাজায় ইসরায়েলি সেনাদের হামলা চলছে। সাইবার স্পেসে জুয়ার শাস্তি 2 বছরের কারাদণ্ড ও 1 কোটি টাকা অর্থদণ্ডের বিধান, প্রত্যক্ষ বা পরোক্ষ প্রচারও দণ্ডনীয় অপরাধ বলে অধ্যাদেশ জারি। প্রাপ্ত নম্বরের সঙ্গে ভগ্নাংশ যোগ না করায় অকৃতকার্য ঘোষণা, জিল হোসেনের 72 বছরের জীবনে 47 বছর কাটল আইনি লড়াইয়ে। সংস্কৃতির মাধ্যমে প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়, সুরবিহারের শরৎ উৎসবে নতুন প্রজন্মকে সক্রিয় হওয়ার আহ্বান। সবুজে সাদায় বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারের প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, তরুণদের পরিবেশ সচেতন করার প্রত্যাশা। এবং এশিয়া কাপ ক্রিকেটের সুপার 4-এ বাংলাদেশ, শনিবার শ্রীলঙ্কার সাথে টাইগারদের প্রথম ম্যাচ। এখনকার সংবাদ এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।